আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা তোমাদের বিজ্ঞানের ২য় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন নিয়ে পড়াশোনা করব। তো আসলে এই অধ্যায়ে উদ্ভিদের এবং প্রাণীর দেহের যে কোষ, সেই কোষের সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো চলো কোষ সম্পর্কে আরো বিস্তারিত জেনে নেওয়া যাক। তো দেখো, তোমাদের পাঠ ১-২ হচ্ছে উদ্ভিদ ও প্রাণী কোষের সাধারণ গঠন। তো প্রতিটা জীবদেহই কিন্তু কোষ দিয়ে গঠিত। এমন অনেক জীব আছে যারা শুধুমাত্র একটা কোষ দিয়ে গঠিত, আবার অনেক জীব আছে যেগুলো একাধিক কোষ দিয়ে গঠিত। যেমন মানুষ হচ্ছে একটা বহুকোষী প্রাণী। তো উদ্ভিদ এবং প্রাণীর কোষ কিন্তু পুরোপুরি সেম না, তাদের মধ্যে কিছু ডিফারেন্স থাকে। তো আদর্শ উদ্ভিদ কোষের দুটো অংশ থাকে, এক হচ্ছে এর কোষ প্রাচীর, আরেকটা হচ্ছে এর প্রোটোপ্লাজম। প্রাণী কোষে এই কোষ প্রাচীরটা থাকে না, শুধুমাত্র এই প্রোটোপ্লাজমটা থাকে। তো চলো আমরা কোষ প্রাচীর সম্পর্কে আরো দেখি। এই কোষ প্রাচীরটা হচ্ছে উদ্ভিদ কোষের একটা অন্যতম বৈশিষ্ট্য। উদ্ভিদ কোষের প্রোটোপ্লাজমের বাইরে বা প্রোটোপ্লাজমকে যে আবৃত করে রাখে কোষ ঝিল্লি, সেই কোষ ঝিল্লির বাইরে একটা জড় পদার্থ দিয়ে তৈরি এই প্রাচীর, এটাকে কোষ প্রাচীর বলা হয়। এটা কিন্তু সেলুলোজ দিয়ে তৈরি। এই যে দেখো, প্রাণী কোষে এ ধরনের প্রাচীর থাকে না, এটা খুবই ইম্পর্টেন্ট লাইন, কারণ কোষ প্রাচীর শুধুমাত্র উদ্ভিদের বৈশিষ্ট্য। আর এটা তৈরি হয় সেলুলোজ দিয়ে, এটাও মাস্ট ইম্পর্টেন্ট মনে রাখবা যে কোষ প্রাচীর তৈরি হয় সেলুলোজ দ্বারা। তো যেহেতু প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে, সেই জন্য প্রাণী কোষে কোষ প্রাচীরের বদলে অন্য একটা জিনিস থাকে, সেটা হচ্ছে প্লাজমা পর্দা। উদ্ভিদ কোষের কোষ প্রাচীর যেমন উদ্ভিদ কোষটাকে ঢেকে রাখে, তেমনি প্রাণী কোষের প্লাজমা পর্দা প্রাণী কোষকে ঢেকে রাখে। কোষের সজীব অংশকে রক্ষা করা এবং কোষের সীমারেখা নির্দেশ করা কোষ প্রাচীরের প্রধান কাজ। অর্থাৎ কি, কোষের ভিতরের অংশটাকে ঢেকে রাখা এবং একটা কোষ কতটুকু, সেটা এই কোষ প্রাচীরের দ্বারা এর সীমানা নির্ধারণ করা হয়, যে একটা কোষ কতটুকু লম্বা, কতটুকু চওড়া। তো এই প্রাণী কোষে যেহেতু কোষ প্রাচীর থাকে না, এটাও ইম্পর্টেন্ট যে প্রাণী কোষে কোষ প্রাচীরের জায়গায় কি থাকে। উত্তর হচ্ছে প্লাজমা পর্দা। এটাকে প্লাজমা মেমব্রেনও বলা হয়, একে সাইটোমেমব্রেনও বলা হয়, বায়োমেমব্রেনও বলা হয়, এর অনেকগুলো নাম আছে, একটু পরেই তোমরা জানতে পারবা। তো এই কোষ প্রাচীরের পরে আসো প্রোটোপ্লাজম। তো এই প্রোটোপ্লাজম হচ্ছে কি, উদ্ভিদ কোষের এই যে এটা যদি কোষ প্রাচীর হয়, তো এই কোষ প্রাচীরটাকে যদি আমরা বাদ দিই, তাহলে এর ভেতরে যা কিছু থাকে সেই সম্পূর্ণ অংশই হচ্ছে প্রোটোপ্লাজম। এমনকি এর ভেতরে থাকা নিউক্লিয়াস, এরপর আরো যে অন্যান্য অংশ, বিভিন্ন অঙ্গাণু, এমনকি কোষ ঝিল্লি যেটা, সেটাও কিন্তু এই প্রোটোপ্লাজমের অন্তর্গত। তো দেখো, এখানে দিয়ে দেওয়া আছে যে প্রোটোপ্লাজম প্রধানত কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস, এই তিনটা জিনিস মিলে তৈরি হয়। এটা খেয়াল রাখবা যে কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস, এই তিনটা জিনিস মিলে প্রোটোপ্লাজম গঠিত হয়। তো দেখো এখানে লেখাই আছে যে প্রোটোপ্লাজম প্রধানত কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস, এই তিনটা জিনিসের সমন্বয়ে তৈরি। অর্থাৎ একটা প্রোটোপ্লাজমের ভিতরে কোষ ঝিল্লি থাকে, সাইটোপ্লাজম থাকে, আর নিউক্লিয়াস থাকে। তো এই প্রোটোপ্লাজমটা কিন্তু জেলির মতো অর্ধ তরল। তো তোমরা তো সবাই জানো যে জেলি হচ্ছে একটু নরম থকথকে, এটা কঠিন পদার্থ না, আবার তরলের মতো না, আর কি মাঝামাঝি একটা পর্যায়ে। এই যে দেখো, আঠালো এবং দানাদার, অর্থাৎ প্রোটোপ্লাজমের মধ্যে বিভিন্ন দানাদার অংশ থাকে। আর এটা হচ্ছে বর্ণহীন সজীব অংশ। মানে কি, প্রোটোপ্লাজমের আসলে নির্দিষ্ট কোনো রং নেই, এটা বর্ণহীন এবং সজীব, মানে হচ্ছে এটা জীবন্ত। একটা জিনিস মনে রাখবা যে কোষের মধ্যে জীবন্ত যদি কোনো একটা জিনিস থাকে, সেটা হচ্ছে প্রোটোপ্লাজম। অর্থাৎ যদি কোনো একটা কোষের ভেতর প্রোটোপ্লাজম না থাকে, তার মানে সেটা হচ্ছে মৃত কোষ। কোনো একটা কোষকে জীবিত হতে হলে অবশ্যই তার ভিতরে প্রোটোপ্লাজম থাকতে হবে। তো এই প্রোটোপ্লাজমের নানাবিধ বিক্রিয়ার কারণেই মূলত একটা কোষ জীবনের বৈশিষ্ট্যগুলো প্রকাশ করে। তো এটি বিভিন্ন ধরনের জৈব এবং অজৈব যৌগ সমন্বয়ে গঠিত। প্রোটোপ্লাজমে পানির পরিমাণ থাকে শতকরা 67 থেকে 90 ভাগ। অর্থাৎ কোনো কোনো কোষে দেখা যায় যে পানির পরিমাণ একটু কম থাকে, আবার কোনো কোনো কোষে পানির পরিমাণ অনেক বেশি থাকে। তো গড়ে 67 থেকে 90 ভাগের মধ্যেই এই পানির পরিমাণটা সীমাবদ্ধ। আর এদের মধ্যে বিভিন্ন ধরনের জৈব এবং অজৈব বলতে কি, জৈব যৌগ বলতে তোমরা এক কথায় বুঝতে পারো যে এমন ধরনের যৌগ যেগুলোর মধ্যে কার্বন থাকে, আর অজৈব যৌগ হচ্ছে যেগুলোর মধ্যে কার্বন থাকে না। তো এরপর দেখো, প্রোটোপ্লাজমের যে অংশগুলো সেগুলো হচ্ছে কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। তো এই কোষ ঝিল্লি হচ্ছে কি, সম্পূর্ণ কোষটাকে একটা পর্দার মতো আবৃত করে রাখে, অর্থাৎ সম্পূর্ণ কোষকে ঢেকে রাখে। এই কোষ ঝিল্লিকে প্লাজমা মেমব্রেনও বলা হয়, আবার বর্তমানে অনেকে একে বায়োমেমব্রেনও বলে, এছাড়া একে সাইটোমেমব্রেনও বলা হয়, আবার ফসফোলিপিড বাই লেয়ারও বলা হয়। এই কোষ ঝিল্লির অনেকগুলো নাম আছে। তো যেটাই বলুক, মেন জিনিস একটাই, ফসফোলিপিডের এখানে দুটো স্তর থাকে। তো দুটো স্তর থাকার কারণে একে ফসফোলিপিড বাই লেয়ার, বাই মানে দুইটা, লেয়ার মানে হচ্ছে স্তর, ফসফোলিপিড বাই লেয়ারও বলা হয়।
তো এই প্লাজমা মেমব্রেন কোষ প্রাচীরের মতোই কোষটাকে ঢেকে রাখে, বাট এটা কোষ প্রাচীরের মতো এত শক্ত থাকে না এবং এটা একটা জীবন্ত উপাদান। তো এটা কোষের ভেতরের এবং বাইরের মধ্যে পানি, খনিজ পদার্থ এবং গ্যাস এগুলো পরিবহন নিয়ন্ত্রণ করে। অর্থাৎ কোনো কিছু চাইলেই কোষের এই পার থেকে ওই পারে আসা যাওয়া করতে পারবে না। শুধুমাত্র কোষ ঝিল্লি যেগুলোকে অনুমতি দিবে আসা যাওয়া করার জন্য কোষের ভেতরে বাহিরে, শুধু সেই পদার্থগুলোই কোষের ভেতরে এবং বাহিরে আসা যাওয়া করতে পারবে। এর মধ্যে আছে পানি, তারপর আছে খনিজ পদার্থ, এছাড়া আছে গ্যাস। তো এরপর হচ্ছে সাইটোপ্লাজম। তো এই সাইটোপ্লাজম হচ্ছে কি, কোষের প্রোটোপ্লাজমের নিউক্লিয়াসটাকে যদি আমরা বাদ দেই, তাহলে বাকি যে জেলির মতো অংশটা থাকে, অর্থাৎ কোষের নিউক্লিয়াস এবং এই যে কোষ ঝিল্লি, এই দুটো জিনিস বাদে বাকি যা আছে সেই সম্পূর্ণ অংশটাকে বলা হয় সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের ভেতরেই বাকি যে অঙ্গাণুগুলো থাকে একটা কোষের, সেই সকল অঙ্গাণু উপস্থিত থাকে এবং এখানেই কোষের যে জৈবনিক ক্রিয়াকলাপ, সেই জৈবনিক ক্রিয়াকলাপ সংগঠিত হয়। অর্থাৎ জীবন ধারণের জন্য যে কাজগুলো করা লাগে সেগুলো এখানে সংগঠিত হয়। এবং এই সাইটোপ্লাজমের ভিতরে যে অঙ্গাণুগুলো থাকে, তো সেই অঙ্গাণুগুলোকে একত্রে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বলা হয়। তো একটা আদর্শ কোষের মধ্যে প্লাস্টিড থাকে, তারপর মাইটোকন্ড্রিয়া থাকে, গলগি বডি থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে বা এন্ডোপ্লাজমিক জালিকাও বলা হয়। এরপর রাইবোজোম থাকে, এছাড়া লাইসোজোম, সেন্ট্রিওল, কোষ গহ্বর, এইসব জিনিস থাকে। এছাড়াও আরো অনেক জিনিসপত্র থাকে যেগুলো তোমাদের বইয়ে নাই, সেগুলো তোমরা উপরের শ্রেণীতে উঠলে আরো বিস্তারিত জানতে পারবে। তো আসো, এখানে কোষের দুইটা চিত্র দেওয়া আছে, এটা হচ্ছে উদ্ভিদ কোষ আর এটা হচ্ছে প্রাণী কোষ। তো এই চিত্রগুলো দেখে তোমরা ভালোভাবে ধারণা নিতে পারবে। তোমাদের বইয়ে লেখাগুলো আরো ক্লিয়ার আছে যে নিচের কোন অংশটা, এই যে দেখো এই বাইরের যে অংশটা এটা হচ্ছে কোষ প্রাচীর, তারপরে এই ভেতরের যে অংশটা, এই ভেতরের অংশটা হচ্ছে কোষ ঝিল্লি। উদ্ভিদ কোষে কিন্তু কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লি দুটোই থাকে, বাট প্রাণী কোষে কিন্তু কোনো কোষ প্রাচীর নেই। এই যে দেখছো, এটা কিন্তু হচ্ছে কোষ ঝিল্লি, এটা কিন্তু কোষ প্রাচীর না। প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর থাকে না, শুধুমাত্র কোষ ঝিল্লি থাকে। আর উদ্ভিদ কোষের আরেকটা বড় বৈশিষ্ট্য হচ্ছে উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট থাকে। এই যে দেখছো সবুজ সবুজ যে অংশগুলা, এই ক্লোরোপ্লাস্ট থাকে এবং এই ক্লোরোপ্লাস্ট থাকার কারণেই কিন্তু উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। বাট প্রাণী কোষে কিন্তু এই ক্লোরোপ্লাস্ট থাকে না। এছাড়া উদ্ভিদ কোষে আরো একটা বড় ডিফারেন্স হলো কি, এই কোষ গহ্বর। প্রাণী কোষে কিন্তু কোষ গহ্বর থাকে না, আর যদি থাকেও তাহলে এই যে দেখো খুবই ছোট্ট একটা কোষ গহ্বর। বাট উদ্ভিদ কোষের কোষ গহ্বর কিন্তু খুবই বড়। আর প্রাণী কোষের কোষ গহ্বর কিন্তু থাকে না বললেই চলে, থাকলেও খুবই ছোট থাকে। তো এগুলো হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী কোষের মধ্যে খুবই বড় বড় ডিফারেন্স। এছাড়া আরেকটা আছে, সেটা হচ্ছে সেন্ট্রোজোম বা সেন্ট্রিওল। তো উদ্ভিদ কোষে এই সেন্ট্রিওলটা থাকে না, আর থাকলেও নিম্ন শ্রেণীর উদ্ভিদগুলোতে থাকতে পারে। বাট মোস্ট অফ দ্য কেস উদ্ভিদ কোষের মধ্যে সেন্ট্রিওল থাকে না, কিন্তু প্রাণী কোষে এই সেন্ট্রিওলগুলো অবশ্যই থাকে। তো আসো, এই সাইটোপ্লাজমীয় যে অঙ্গাণুগুলো আছে এগুলো সম্পর্কে আমরা আরো ডিটেলসে জানি। এখানে অনেকগুলো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আছে। তো শুরুতেই তোমাদের দেওয়া আছে প্লাস্টিড। তো এই প্লাস্টিড উদ্ভিদের সাইটোপ্লাজমের মধ্যে থাকে এবং এটা বর্ণহীন অথবা বর্ণযুক্ত উভয় ধরনেরই হতে পারে। তো যেই প্লাস্টিড গুলো বর্ণহীন, অর্থাৎ এদের মধ্যে কোনো রং থাকে না, তাদেরকে বলা হয় লিউকোপ্লাস্ট। এই যে দেখো, লিউকোপ্লাস্ট বা বর্ণহীন প্লাস্টিড। আর যেসব প্লাস্টিডের মধ্যে রং থাকে তাদেরকে বলা হয় ক্রোমোপ্লাস্টিড বা বর্ণযুক্ত প্লাস্টিড। তো এই ক্রোমোপ্লাস্টিড গুলো আবার দুই ধরনের, এক হচ্ছে ক্লোরোপ্লাস্ট আর একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। তো যদি বলে যে বর্ণের উপর ডিপেন্ড করে প্লাস্টিড কত প্রকার, তাহলে হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে বর্ণহীন আর একটা হচ্ছে বর্ণযুক্ত। আর যদি বলে বর্ণযুক্ত প্লাস্টিড কত প্রকার, তাহলেও কিন্তু দুই প্রকার। বর্ণযুক্ত প্লাস্টিড হচ্ছে ক্রোমোপ্লাস্টিড। তো এই ক্রোমোপ্লাস্ট কিন্তু দেখো দুই রকমের, ক্লোরোপ্লাস্ট আর ক্রোমোপ্লাস্ট। তো এই প্লাস্টিডের মূল কাজ হচ্ছে কি, তো যেহেতু প্লাস্টিড তিন ধরনের প্লাস্টিড কিন্তু তিন রকমের কাজ করে। তো এই যে খাদ্য সঞ্চয় করার কাজ কিন্তু হচ্ছে বর্ণহীন বা এই লিউকোপ্লাস্টিডের। আর বর্ণযুক্ত যে দুই ধরনের প্লাস্টিড আছে, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্ট কি করে, সূর্যের আলো থেকে খাদ্য তৈরি করে, অর্থাৎ খাদ্য সংশ্লেষণ করে ক্লোরোপ্লাস্ট। আর এই যে ক্রোমোপ্লাস্ট, এটা বিভিন্ন ধরনের রঙিন বস্তু তৈরি করে, যার কারণে ফুল, ফল ইত্যাদি রঙিন দেখা যায়। আমরা যে ফুলের বিভিন্ন রং দেখি, তারপর ফলের যে বিভিন্ন ধরনের রংগুলো দেখি, সেগুলো কিন্তু এই প্লাস্টিডের কারণেই হয়ে থাকে। তো এই প্লাস্টিডের ভেতরে মূলত তিনটা অংশ দেখা যায়। একটা হচ্ছে আবরণী, অর্থাৎ এই প্লাস্টিডের যে আবরণী, একটা হচ্ছে এর বহিস্থ স্তর আর একটা হচ্ছে এর অন্তঃস্থ স্তর, অর্থাৎ কি এর দুটো আবরণী থাকে। এছাড়া এর মধ্যে থাকে কি স্ট্রোমা এবং গ্রানা। তো আসো আমরা প্লাস্টিডের আরো একটা ক্লিয়ার চিত্র দেখে নিই। তো এই যে দেখো, এটা হচ্ছে প্লাস্টিডের একটা খণ্ডিত অংশ, এটাও প্লাস্টিডের একটা খণ্ডিত অংশ, ভেতরের চিত্র এগুলো প্লাস্টিডের ভেতরে কেমন থাকে। তো এই যে দেখো,
এই ছোট ছোট অংশগুলো যে দেখতে পাচ্ছ, লেয়ার গুলো, তো এরকম এখানে হচ্ছে টোটাল 5টা লেয়ার দেওয়া। তো এই লেয়ার গুলোকে বলা হয় থাইলাকয়েড। এই যে দেখো, এখানে একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, এখানে 5টা থাইলাকয়েড আছে। আবার এই যে দেখো, এখানে একটা, দুটো, তিনটা। তো এরকম অনেকগুলো থাইলাকয়েড যখন একসাথে হয়, তখন সেই সবগুলো থাইলাকয়েডের গুচ্ছকে বলা হয় গ্রানাম। এছাড়া এই প্লাস্টিকের ভেতরে থাকে স্ট্রোমা, অর্থাৎ এই যে দেখো, এই যে চারপাশে যে একটা তরলের মতো অংশ দেখছো, এগুলোকে বলা হয় স্ট্রোমা। এছাড়া এই প্লাস্টিকের ভেতরে কিন্তু রাইবোজোমও থাকে। এছাড়া ডিএনএ থাকে। তারপর এই প্লাস্টিকের আবরণী কিন্তু দুইটা, এই যে দেখো, একটা বহিস্থ আবরণী আর একটা হচ্ছে অন্তঃস্থ আবরণী। এছাড়া এই প্লাস্টিকের মধ্যে এই যে গ্রানাগুলো সংযুক্ত করার জন্য আন্তঃগ্রানাও থাকে। তো আসো নেক্সটে আমরা দেখি, এই প্লাস্টিকগুলোর বিবরণ দেওয়া আছে। তো দেখো, এই প্লাস্টিডের মধ্যে যেটা ক্লোরোপ্লাস্ট, সেটার মধ্যে সবুজ বর্ণের ক্লোরোফিল থাকে। তো ক্লোরোফিলের বর্ণ বা ক্লোরোফিলের কালারটা যেহেতু সবুজ, এই কারণে যেসব প্লাস্টিডের ভেতরে ক্লোরোফিল থাকে, অর্থাৎ যেগুলো ক্লোরোপ্লাস্ট, সেগুলো কিন্তু সবুজ রঙের। তো এই সবুজ রঙের প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট গুলো আমাদের সালোক সংশ্লেষণের মাধ্যমে উদ্ভিদের খাদ্য তৈরিতে সহায়তা করে। এরপর হচ্ছে ক্রোমোপ্লাস্ট। তো এই ক্রোমোপ্লাস্ট গুলো ফুলের পাপড়ি, তারপর ফলের ত্বকে, এবং যে গাজরের মূল, যেটা আমরা যে গাজরের মূলের অংশটা যেটা আমরা খাই, অনেকটা যেটা কমলা কালারের মতো, তো সেই অংশটার মধ্যেও কিন্তু এই ক্রোমোপ্লাস্টটা থাকে। তো যে কাঁচা ফলটা যখন সবুজ থাকে, তখন এর ভিতরে ক্লোরোপ্লাস্ট থাকে। বাট এই ফলগুলো যখন পাকতে শুরু করে, তখনই সেই ক্লোরোপ্লাস্ট গুলো ক্রোমোপ্লাস্টে পরিণত হয়ে বিভিন্ন ধরনের রঙের সৃষ্টি করে। এছাড়া টমেটোর যে লাল রং, টকটকে লাল যে রংটা আমরা দেখি, তা কিন্তু এই ক্রোমোপ্লাস্টের ভেতরে থাকা লাইকোপেন, এই নামটা ইম্পর্টেন্ট, যে টমেটোর লাল রং লাইকোপেন, মনে রাখবা, টমেটোর লাল, লতে লাল, লতে লাইকোপেন, অর্থাৎ টমেটোর যে লাল রংটা, সেটা কিন্তু এই লাইকোপেনের জন্য হয়। এছাড়া ক্রোমোপ্লাস্টের মধ্যে কিন্তু লাল, কমলা ও হলুদ বর্ণের জন্য ক্যারোটিনয়েড নামক রঞ্জক পদার্থ থাকে। এছাড়া আরো বিভিন্ন কালারের জন্য বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ থাকে। সেগুলো তোমরা উপরের শ্রেণীতে উঠলে আরো বিস্তারিত জানতে পারবা। তো এরপর আসো, উদ্ভিদের যেসব অংশে আলো পৌঁছায় না, অর্থাৎ যেসব অংশগুলো সূর্যের আলোর বাইরে থাকে, যেমন উদ্ভিদের মূল বলতে পারো, তো এই সব অংশের মধ্যে কিন্তু লিউকোপ্লাস্ট থাকে। তো এই লিউকোপ্লাস্টের মেইন কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা। তো এই যে দেখো, এই লিউকোপ্লাস্ট গুলো হচ্ছে মূলত উদ্ভিদের মূলের মধ্যে যে থাকে, সেই প্লাস্টিড গুলোই হচ্ছে লিউকোপ্লাস্ট। সূর্যালোকের প্রভাবে এই প্লাস্টিড গুলো ক্লোরোপ্লাস্টেও রূপান্তরিত হতে পারে। অর্থাৎ একটা লিউকোপ্লাস্টকে যদি তুমি সূর্যের আলোতে নিয়ে যাও, তাহলে কিন্তু সূর্যের আলো পাওয়ার কারণে সেই লিউকোপ্লাস্ট গুলো আবার ক্লোরোপ্লাস্টেও পরিণত হতে পারে, অর্থাৎ সেগুলোর মধ্যে ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থটাও উৎপন্ন হতে পারে। তো এই এক্সপেরিমেন্টটা তোমরা নিজেরাও করতে পারো। যদি তোমাদের আশেপাশে দুর্বা ঘাস থাকে, তখন এই দুর্বা ঘাসটা, যেটা সবুজ একটা দুর্বা ঘাস, সেই সবুজ দুর্বা ঘাসের উপর ইট দিয়ে যদি তোমরা কিছুদিন ঢেকে দাও বা চাপা দিয়ে রাখো, তখন কিন্তু সেই ঘাসগুলো সাদা হয়ে যাবে। আবার সেই ইটটা যদি তোমরা কিছুদিন পর সরিয়ে ফেলো, তখন যদি সেটা সূর্যের আলোর সংস্পর্শে যায়, তখন কিন্তু সেই সাদা অংশটা কিন্তু আবার সবুজ অংশে পরিণত হবে। তো এটা থেকেই মূলত প্রমাণ করা যায় যে উদ্ভিদের যে প্লাস্টিড, সেটা লিউকোপ্লাস্ট থেকে ক্লোরোপ্লাস্টেও পরিণত হতে পারে। তো এই ছিল মূলত প্লাস্টিড নিয়ে পড়াশোনা। তো এরপর আসো মাইটোকন্ড্রিয়া নিয়ে। তো এই মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের পাওয়ার হাউস। এটা খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য, যে মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়। এর কারণ কি, মাইটোকন্ড্রিয়ার ভেতরেই কোষের যাবতীয় কাজের জন্য যত শক্তির প্রয়োজন, সেগুলো সব তৈরি হয়। তো আসো আমরা মাইটোকন্ড্রিয়ার একটা চিত্র দেখে নেই। তো এই যে দেখো, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার একটা চিত্র, আর এটা হচ্ছে তোমাদের বইয়ে যে চিত্রটা ছিল সেটা। তো এই যে এই মাইটোকন্ড্রিয়ার বাইরে একটা আবরণ থাকে, আবার এর ভেতরেও কিন্তু আরো একটা আবরণ থাকে। তো এই যে ভেতরের যে আবরণটা, এই আবরণটা কিন্তু এরকম আঙ্গুলের মতো ভাঁজ ভাঁজ করা থাকে। তো এই ভাঁজ ভাঁজ করা যে অংশটা, এগুলোকে বলা হয় ক্রিস্টি। অর্থাৎ এই যে দেখো, এই যে একটা হচ্ছে বাহিরের আবরণ, আর আরেকটা হচ্ছে এর ভেতরের আবরণ। তো এই ভেতরের আবরণগুলো একটু বেশি ভিতরে চলে যায় এবং আঙ্গুলের মতো অংশের সৃষ্টি করে। তো এই অংশগুলোকে বলা হয় ক্রিস্টি। এছাড়া এর ভেতরে যে দানাদার অংশগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে বলা হয় অক্সিজোম। এই যে এখানেও দেখো, এই যে দানাদার অংশ, এগুলোকে অক্সিজোম বলা হয়। এছাড়া এই ভিতরের যে এই হলুদ অংশটা দেখতে পাচ্ছ, তরল, এটাকে বলা হয় ম্যাট্রিক্স। তোমরা যেখানে ম্যাট্রিক্স নামটা শুনবা, সেখানে মনে রাখবে যে এটা হচ্ছে কি, কোন একটা অঙ্গাণুর ভেতরের একটা তরল অংশ, যেটা সম্পূর্ণ অঙ্গাণুর সব জায়গাতেই বিস্তৃত। তো আসো, এই যে দেখো, এখানে কি লেখা আছে, সজীব উদ্ভিদ ও প্রাণী কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্ত ভাবে, অর্থাৎ এলোমেলো ভাবে এই মাইটোকন্ড্রিয়া গুলো ছড়িয়ে থাকে এবং এগুলো দণ্ডাকার।
তো দণ্ডাকার কেন? এই যে দেখো, দণ্ডের মতো একটা লম্বা আকৃতির, এই জন্য এগুলোকে দণ্ডাকার বলা হয়েছে। এবং অনেকগুলো যখন একসাথে থাকে তখন তাদেরকে মাইটোকন্ড্রিয়া বলা হয়। কিন্তু যখন একটা থাকে তখন এদেরকে বলা হয় মাইটোকন্ড্রিয়ন, অর্থাৎ এক বচনে মাইটোকন্ড্রিয়ন আর বহু বচনে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তো প্রতিটা মাইটোকন্ড্রিয়া কিন্তু দ্বিস্তর পর্দা দ্বারা আবৃত। এই যে দেখো, এটা হচ্ছে কি বাইরের একটা স্তর, আর এর ভেতরের কিন্তু হচ্ছে এই স্তরটা, যেটা আঙ্গুলের মতো ভেতরের দিকে প্রবেশ করেছে। তো এই ভেতরের এই যে পর্দাটা, সেটা আঙ্গুলের মতো অনেক ভাঁজ সৃষ্টি করে, একে ক্রিস্টি বলা হয়। তো এই মাইটোকন্ড্রিয়া যেহেতু কোষের সকল শক্তি উৎপন্ন করে, তাই এই মাইটোকন্ড্রিয়া একটা কোষের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং এই জন্য একে কোষের পাওয়ার হাউস বলা হয়। আর এই মাইটোকন্ড্রিয়া সবুজ উদ্ভিদ কোষ যেগুলো আছে সেখানে অনেক বেশি থাকে। তবে সবচেয়ে বেশি থাকে হচ্ছে প্রাণীর যকৃত কোষে। এটা খুবই ইম্পর্টেন্ট যে মাইটোকন্ড্রিয়া সবচেয়ে বেশি কোন জায়গায় থাকে, সেটা হচ্ছে প্রাণীর যকৃত বা কলিজা যেটা, সেখানে কিন্তু এই মাইটোকন্ড্রিয়ার পরিমাণ সবচেয়ে বেশি। এর অর্থ হচ্ছে সহস্রাধিক। সহস্রাধিক মানে হচ্ছে হাজারেরও বেশি। এর মূল কারণ কি, আমাদের যে কলিজা সেখানে কিন্তু প্রচুর পরিমাণে শক্তি উৎপাদন হওয়ার প্রয়োজন পড়ে। তো এই কারণে আমাদের কলিজা বা যেটা যকৃত, সেখানে কিন্তু মাইটোকন্ড্রিয়ার সংখ্যা অনেক বেশি। তো এরপর আসো গলগি বডি বা গলগি বস্তু। তো এই গলগি বডি হচ্ছে কি আমাদের যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করে। এবং এই গলগি বডি আমাদের কোষের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের হরমোন এবং এনজাইম ক্ষরণ করে, যেগুলোর মাধ্যমে আমাদের কোষ বিভিন্ন শরীরবৃত্তীয় যে কাজগুলো সেগুলো সম্পাদন করে। তো এই যে দেখো, এটা কিন্তু একটা গলগি বডির চিত্র। তো এই গলগি বডির মধ্যে এভাবে এরকম নলাকার অংশ থাকে। এছাড়া এর মাঝখানে এরকম গোলাকার গোলাকার অংশও থাকে। আর উভয় পাশে থাকে এরকম নলাকার অংশ। তো এই মিলে হচ্ছে গলগি বডি সৃষ্টি হয়। এই গলগি বস্তু কিন্তু বা এই গলগি বডি কিন্তু আমাদের কোষের যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের কাছাকাছি থাকে। তোমরা যদি একটা চিত্র দেখো, তো এই উদ্ভিদ কোষের কিন্তু এই যে এটা হচ্ছে নিউক্লিয়াস, আর এই নিউক্লিয়াসের সাথেই কিন্তু এই যে দেখো এটা হচ্ছে গলগি বডি। অর্থাৎ এই গলগি বডিটা মূলত নিউক্লিয়াসের কাছাকাছি থাকে এবং বিভিন্ন ধরনের প্রয়োজনীয় এনজাইম এবং হরমোন নিঃসরণ করে। এই যে এটা নালিকা সমৃদ্ধ অঙ্গাণু যা নিউক্লিয়াসের কাছে অবস্থান করে, এবং হরমোন বা উৎসেচক ক্ষরণ করা হচ্ছে এর কাজ। তো এরপর আসো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটাও নিউক্লিয়াসের কাছাকাছিও থাকতে পারে, আবার নিউক্লিয়াস থেকে দূরেও থাকতে পারে। তো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটাও অনেকটা দেখতে গলগি বডির মতো, এবং এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু দুই ধরনের হয়। এক হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর একটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এই যে দেখো, এই চিত্রটা যেটা উদ্ভিদ কোষের এই যে দেখো নিউক্লিয়াসের সাথে এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই অংশটাই কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কারণ এর গায়ে এরকম দানা দানা থাকে, ছোট ছোট দানা দানার মতো অংশ থাকে, যে কারণে এটা অমসৃণ হয়। আর এই যে দেখো প্রাণী কোষও এই যে নিউক্লিয়াসের সাথে এই অংশটা যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর দেখো এই যে এই পাশে এই যে এইটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলো কিন্তু মসৃণ এবং অমসৃণ এই দুই ভাগে বিভক্ত হয় এই রাইবোজোমের কারণে। তো যেসব এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলোর গায়ে এই রাইবোজোমটা যুক্ত থাকে, সেগুলো খসখসে বা অমসৃণ হয়, আর যেগুলোর মধ্যে এই রাইবোজোম যুক্ত থাকে না, সেগুলো মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হয়। তো এই রাইবোজোমটা কি, এটা হচ্ছে ক্ষুদ্র দানাদার একটা বস্তু, যেটা সাইটোপ্লাজমে বিভিন্ন জায়গায় মুক্তভাবে ঘোরাঘুরি করে। আবার এটা আলাদাভাবে মাইটোকন্ড্রিয়ার ভেতরেও থাকে, প্লাস্টিডের ভেতরেও থাকে, এবং এর মূল কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা, অর্থাৎ প্রোটিন তৈরি করা। এছাড়া কোষের ভেতরে আরো থাকে লাইসোজোম নামের একটা অঙ্গাণু। এই লাইসোজোম আমাদের এক ধরনের বডিগার্ডের মতো। আমাদের কোষের ভেতর যখনই কোনো একটা জীবাণু প্রবেশ করে, তখন এই লাইসোজোম আমাদের সেই জীবাণুকে মেরে ফেলে। এই লাইসোজোমের একটা আবরণ থাকে যেটা হচ্ছে দ্বিস্তর, অর্থাৎ দুই স্তর বিশিষ্ট লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি। তো এই লিপিড দ্বারা বোঝানো হয়েছে চর্বিকে, আর এই প্রোটিন দিয়ে বোঝানো হয়েছে আমিষ। তাহলে এই যে লাইসোজোম, এই লাইসোজোমের যে আবরণ সেটা কিন্তু দুই স্তরের, এবং সেই আবরণটা তৈরি হয় কি চর্বি এবং আমিষ দিয়ে, বা লিপোপ্রোটিন দিয়ে, বা লিপিড এবং প্রোটিন দিয়ে। তো এই লাইসোজোমের ভেতরে হাইড্রোলাইটিক এনজাইম থাকে। তো আসলে আমরা এই লাইসোজোমের একটা চিত্র দেখি। তো দেখো, এটা হচ্ছে লাইসোজোমের চিত্র। তো এই লাইসোজোমের এই বাইরে লিপোপ্রোটিনের দ্বিস্তর বিশিষ্ট একটা আবরণ থাকে। তো যখন আমাদের কোষে কোনো জীবাণু প্রবেশ করে, তখন এই লাইসোজোমের এই আবরণটা ফেটে যায়, এবং এর ভেতরের যে এই যে তরল পদার্থ, অর্থাৎ এটাকে হাইড্রোলাইটিক এনজাইম বলা হয়। তো যখন আমাদের কোষে কোনো জীবাণু প্রবেশ করে, তখন এই যে এই লাইসোজোমের
যে বাইরের আবরণটা আছে সেটা ফেটে যায়। আর এই আবরণটা ফেটে গেলে তখন এর ভেতরে যে হাইড্রোলাইটিক এনজাইমটা থাকে সেই এনজাইমটা আমাদের জীবাণুগুলোকে মেরে ফেলে, এবং এইভাবে এই লাইসোজোম আমাদের দেহকে বিভিন্ন ধরনের জীবাণুর হাত থেকে রক্ষা করে। তো এই যে এই নামটা মনে রাখবা যে হাইড্রোলাইটিক এনজাইম, এই হাইড্রোলাইটিক এনজাইম ধারণ করে কে? উত্তর হচ্ছে লাইসোজোম। এবং লাইসোজোমের আবরণী কি? লিপোপ্রোটিনের আবরণী, এবং এটা দ্বিস্তর বিশিষ্ট। তো কোষ প্রাচীর কিন্তু তৈরি হয়েছিল সেলুলোজ দিয়ে, আর কোষ ঝিল্লি কিন্তু তৈরি হয়েছিল ফসফোলিপিডের বাই লেয়ার বা দুটো লেয়ার দিয়ে। তো এই জিনিসগুলো যেন কনফিউশন না হয় তাই এগুলো একসাথে খাতায় কোথাও নোট করে রাখবা। লাইসোজোমের হচ্ছে লিপোপ্রোটিন দিয়ে তৈরি আবরণ, কোষ প্রাচীর হচ্ছে সেলুলোজ দিয়ে তৈরি, আর কোষ ঝিল্লি হচ্ছে ফসফোলিপিড বাই লেয়ার দিয়ে তৈরি। তো এরপর আসো সেন্ট্রিওল। তো এই সেন্ট্রিওল হচ্ছে প্রাণী কোষের অন্যতম একটা বৈশিষ্ট্য। উদ্ভিদ কোষে যে থাকে না এমন না, তবে উদ্ভিদ কোষে খুবই কম থাকে। তবে যেমন ছত্রাক, এই ছত্রাককে কিন্তু এই সেন্ট্রিওল থাকে। তো এই যে দেখো এই সেন্ট্রিওলটা মূলত কি নিউক্লিয়াসের কাছাকাছি দুটো ফাঁপা নলাকার দণ্ড মিলে তৈরি হয়। তো আসলে আমরা সেন্ট্রিওলের একটা চিত্র দেখি। এই যে দেখো, এটা হচ্ছে একটা সেন্ট্রিওলের চিত্র। তো এই যে দেখো, এগুলো কিন্তু পাইপের মতো বা নলের মতো আকৃতির, এবং এরকম কিন্তু দুটো থাকে। তো এই দুটো কিন্তু মূলত 90 ডিগ্রি কোণে থাকে, অর্থাৎ এদের মধ্যে যে কোণটা সেটা কিন্তু 90 ডিগ্রি। এবং এই 90 ডিগ্রি কোণে থাকা দুটো সেন্ট্রিওলের সাথে যখন এর চারপাশের এই সেন্ট্রোস্ফিয়ারটা যুক্ত হয় এবং এর একটা আবরণী আসে, তখন কিন্তু এদেরকে একত্রে বলা হয় সেন্ট্রোজোম। তো আসো, তো এই সেন্ট্রিওল কিন্তু স্বচ্ছ এবং দানাবিহীন, অর্থাৎ এদের মধ্যে কোনো দানা থাকে না, এই ধরনের পদার্থ দ্বারা আবৃত থাকে। অর্থাৎ এর যে চারপাশের আবরণটা সেটা স্বচ্ছ থাকে এবং দানাবিহীন থাকে। তো এই আবরণী দ্বারা যখন এই সেন্ট্রিওল গুলো আবৃত থাকে তখন এদেরকে বলা হয় সেন্ট্রোজোম। তো এই উদ্ভিদ কোষে এই সেন্ট্রিওল গুলো থাকে না, তবে নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষ যেমন ছত্রাক, এই ছত্রাকে কিন্তু এই সেন্ট্রিওল গুলো দেখা যায়। তো এই সেন্ট্রিওলের মূল কাজ হচ্ছে কি, প্রাণী কোষের যখন কোষ বিভাজন হয় তখন অ্যাস্টার বা অ্যাস্টার রশ্মি বা অ্যাস্টার রে, যেটাই বলো, এই অ্যাস্টার গঠন করা কিন্তু এই সেন্ট্রিওলের প্রধান কাজ। অর্থাৎ এই সেন্ট্রিওল প্রাণীর কোষ বিভাজনের সাথে জড়িত। তো এরপর আসো কোষ গহ্বর। তো এই কোষ গহ্বর হচ্ছে কি কোষের ভিতরের এক ধরনের একটা গর্তের মতো জায়গা, যেখানে বিভিন্ন ধরনের পদার্থ জমা থাকে। তো এই পদার্থগুলোর মধ্যে সঞ্চিত পদার্থ থাকে যেগুলো উদ্ভিদ কাজে লাগায়, তারপর বর্জ্য পদার্থ থাকে, এছাড়া খরিত পদার্থ থাকে। তো এই কোষ গহ্বরটা কি আসলে সাইটোপ্লাজমের মধ্যে তরল পদার্থে পূর্ণ একটা গর্তের মতো অংশ। তো প্রাণী কোষে এই কোষ গহ্বরটা একেবারেই ছোট থাকে, বাট উদ্ভিদ কোষে এই কোষ গহ্বরটা অনেক বড় আকারের হয়। তো এই কোষ গহ্বরের ভিতরে নানা প্রকারের জৈব অ্যাসিড, লবণ, এছাড়া শর্করা, আমিষ ইত্যাদি বিভিন্ন ধরনের পদার্থ থাকে। এই সবগুলো মিলে একসাথে, এই সবগুলো যখন কোষ গহ্বরের ভিতরে থাকে তখন এদেরকে বলা হয় কোষরস। তো এই প্রাণী কোষে সাধারণত কোষ গহ্বর থাকে না, তবে যদি থাকে সেটা কিন্তু খুবই ছোট। আর উদ্ভিদ কোষে এই কোষ গহ্বরটা থাকে খুবই বড়। আর এই উদ্ভিদ কোষে যেহেতু কোষ গহ্বরটা অনেক বড় থাকে, এই কারণে এর যে নিউক্লিয়াস সেটা এক পাশে এসে পড়ে। কিন্তু প্রাণী কোষে যেহেতু তেমন কোনো কোষ গহ্বর থাকে না, তাই প্রাণী কোষের নিউক্লিয়াসটা কিন্তু মাঝামাঝিই থাকে। তো এই যে দেখো, এটা একটা প্রাণী কোষ, এবং এই প্রাণী কোষের যে নিউক্লিয়াসটা সেটা কিন্তু কোষের একদম মাঝখানে। বাট এই যে দেখো, এটা কিন্তু একটা উদ্ভিদ কোষ, এবং এই উদ্ভিদ কোষের নিউক্লিয়াসটা কিন্তু একদম সাইডে। তো এই সাইডে থাকার কারণ কিন্তু হচ্ছে মূলত এই বড় কোষ গহ্বর। এই কোষ গহ্বরের কারণেই কিন্তু মূলত এই নিউক্লিয়াসটা এক সাইডে এসে পড়ে। তো এই ছিল মূলত কোষ গহ্বর সম্পর্কে। তো আজকের জন্য এই পর্যন্তই। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা নিউক্লিয়াস নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।